বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। ইসরায়েল ফিলিস্তিন চলছে পুরোদমে যুদ্ধ। এরই মাঝে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ কিছু খবর। প্রথমেই জানিয়ে দেব শিরোনাম। ইসরায়েলের ওপরে চরম প্রতিশোধমূলক হামলার ঘোষণা। খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে হামাসের সঙ্গে চুক্তির দাবিতে তেল আবিবে লাখো ইসরায়েলের বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে গর্জে উঠল পুরো ইসরায়েল। এরপরেই জানাবো হামাসের সাথে তুমুল সংঘর্ষ, খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি। অন্যদিকে গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় এবার ব্যবস্থা নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এদিকে দক্ষিণ চীন সাগরে এবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন। সবশেষ জানাবো পরাজয়ের মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে। পশ্চিমাদের কাছে জেলেনস্কির আবেদন, আমাদেরকে অস্ত্র দিন, আমাদেরকে বাঁচান। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের স্বার্থ বা অবস্থানে প্রতিশোধমূলক হামলা অনিবার্য। তেহরানের এমন হুঁশিয়ারির পর আশঙ্কায় দিন গুনছে দখলদার ইসরায়েল ও তার সব অপকর্মের সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই কুখ্যাত মানিকজোড়। তবে ইরান কখন এবং কিভাবে এই হামলা চালাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সর্বশেষ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য। কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এই সপ্তাহে একটি আক্রমণ আসতে পারে। ইরানের হুমকির পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে রয়েছে জানিয়ে বাইডেন প্রশাসনের আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ইসরায়েলের যোগাযোগ রাখছি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের পরিকল্পনার বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে গেল সোমবার ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসির বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইসরায়েল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেওয়ার অধিকার রাখে। এদিকে তেহরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী তাদের কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ইসরায়েলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। হামাসের সঙ্গে চুক্তির দাবিতে তেল আবিবে লাখো ইসরায়েলের বিক্ষোভ। গাজায় থাকা জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ সমাবেশ করেছে। তাদের একটি দাবি, যত দ্রুত সম্ভব হামাসের সাথে যুদ্ধবিরতি। হামাসের হাতে জিম্মি ওলাদ কাদজিরারের মরদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উদ্ধারের পর তেল আবিব ও অন্যান্য শহরে সমাবেশ শুরু হয়। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এখনই নির্বাচন এবং ইলাদ আমরা দুঃখিত বলে স্লোগান দিচ্ছিল। পরে পুলিশ জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে দেয়। গাজায় যারা জিম্মি হয়েছে তাদের পরিবারের সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা হামাস এবং তার সহযোগীদের কাছে গাজায় জিম্মি থাকা 130 জনকে মুক্ত করতে সরকারের অক্ষমতার হতাশা প্রকাশ করেছে। খান ইউনিসে হামাসের সাথে কয়েক ঘন্টা যুদ্ধ চলার পর ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি। গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন, হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলেছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসরাম ব্রিগেড দাবি করেছে তারা বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। গাজা উপত্যকার এই এলাকায় কয়েক মাস ধরে যুদ্ধ চলছে। অক্টোবরে হামলা শুরুর পর থেকেই এখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু এখনো ঘনবসতিপূর্ণ এই এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি দখলদাররা। কাসাম ব্রিগেড এক
বিবৃতিতে দাবি করেছে তারা জান্না এলাকায় 9 ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। এলাকাটিতে ইসরায়েলের সীমান্ত লগোয়া নগরীর অন্যান্য স্থানেও লড়াই চলছে। ওইসব এলাকায় আরও অন্তত 5 ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে হামাসের কাসাম ব্রিগেডস। তারা কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ককেও টার্গেট করার দাবি করেছে। তবে ইসরায়েলি বাহিনী এখনও তাদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি। খান ইউনিস থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভিকটিমদের সরিয়ে নিতে নগরীর পূর্ব দিকে 3টি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করে। গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে অস্ট্রেলিয়া। গাজায় বিদেশি ত্রাণকর্মীদের ওপরে হামলার ঘটনা তদন্তে বিশেষ কর্মকর্তা নিয়োগ করবে অস্ট্রেলিয়া। স্বচ্ছতা নিশ্চিতে ইসরায়েলের সাথে কাজ করবেন নিয়োগকৃত কর্মকর্তারা। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং জানান, সব তথ্য প্রমাণ সংরক্ষণের ওপর তারা গুরুত্ব দিবেন। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গত সোমবার ইসরায়েলি হামলার শিকার হয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িবহর। মৃত্যু হয় 7 স্বেচ্ছাসেবীর। নিহতদের একজন অস্ট্রেলীয়, 3 জন ব্রিটিশ, 1 জন পোলিশ ও 1 জন মার্কিন কানাডীয় দ্বৈত নাগরিক। এ ঘটনার জেরে ইসরায়েলের ওপরে চাপ বাড়ে পশ্চিমাদের। গত শুক্রবার সংশ্লিষ্ট 2 কর্মকর্তাকে বরখাস্ত করে নেতানিয়াহু প্রশাসন। জ্যেষ্ঠ কয়েকজন কমান্ডারকেও আনুষ্ঠানিকভাবে তিরস্কার করে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। প্রত্যাশার কথা চিঠিতে জানিয়েছি। তেল আবিবকে ইসরায়েলের তদন্ত কার্যক্রমের সাথে থাকার জন্য অস্ট্রেলিয়ার সরকার একজন বিশেষ কর্মকর্তাকে নিয়োগ করবেন। ত্রাণকর্মীদের ওপর হামলার মতো ঘটনাকে পাশ কাটানোর সুযোগ নেই। সবাই এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তদন্তে যদি দেখা যায় আইডিএফ সদস্যরা আইন মেনে কাজ করেনি, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। এরই মাঝে দক্ষিণ চীন সাগরে 2 পরাশক্তি মুখোমুখি। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রোববার 7 এপ্রিল এই মহড়া ঘিরে মুখোমুখি হয়ে পড়েছে বিশ্বের এই 2 পরাশক্তি। খবর আল জাজিরার। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া আয়োজনের কথা আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এই 4 দেশের মতো মহড়া নিয়ে আগেভাগে কোনো ঘোষণা দেয়নি চীন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তাদের সঙ্গে একই দিনে সাগরে একই এলাকায় মহড়ার আয়োজন করেছে চীনা সামরিক বাহিনী। বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি বা পিএমএল সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রোলের আয়োজন করেছে। ইতিমধ্যেই মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের চারপাশ ঘুরছে চীনের 30টি সামরিক বিমান। তবে নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি চীন। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন ও অস্ট্রেলিয়াও যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই মহড়ার খবর এলো। এমন মহড়ার খবরে 2 পক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও সম্প্রতি ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীনা আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের এলাকায় যুক্তরাষ্ট্রের এমন খবরদারি মানতে নারাজ শি জিনপিং এর দেশ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, বড় বিপদ সংকেত দিয়ে রাখলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে সতর্ক করে বলেছেন, রাশিয়া দীর্ঘ পাল্লার বোমা হামলা অব্যাহত রাখলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যেতে পারে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল অস্ত্রাগার ব্যবহার করে জ্বালানি অবকাঠামো ও শহরগুলোতে কয়েক সপ্তাহ ধরে রুশ হামলার পর ইউক্রেনের নেতা তার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবনতিশীল পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তারা রাশিয়া যদি গত 1 মাস ধরে প্রতিদিন ইউক্রেনে যেভাবে আঘাত করছে এভাবেই করতে থাকে, আমাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে এবং অংশীদাররা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এটি জানে। জেলেনস্কি বলেন, এই মুহূর্তে মোকাবেলা করার জন্য ইউক্রেনের পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা মজুদ রয়েছে। তবে তিনি বলেছেন, দেশে সুনির্দিষ্ট কি সুরক্ষা দেওয়া হবে সেই সম্পর্কে ইতিমধ্যে ইউক্রেনকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।